নমস্কার, আমি বরাক বিনোদনের পক্ষ থেকে পূরবী মিশ্র আমার ছাত্রছাত্রী বন্ধুদের কাছে এসেছি। আজকে আমি ক্লাস 8 এর সমাজবিজ্ঞান ইতিহাসের প্রথম অধ্যায়টা আরম্ভ করব তোমাদের জন্য। সমাজবিজ্ঞানকে বিভিন্ন ভাবে ভাগ করা হয়েছে, ইতিহাস, ভূগোল এবং রাজনীতি এবং অর্থবিজ্ঞান। তো আজকে আমি ইতিহাসের প্রথম অধ্যায়টা প্রাচীন কামরূপ রাজ্য নিয়ে তোমাদের পড়ানোটা আমি আরম্ভ করছি। ইতিহাসে তোমাদের প্রথম যেটা সেটা হচ্ছে প্রাচীন কামরূপ রাজ্য। প্রাচীন কামরূপ রাজ্য নিয়ে আমাদের এই যে পড়বো আমরা, এই চ্যাপ্টার থেকে আমরা কি কি জানতে পারবো। যেমন প্রথমে আমরা জেনে নেব প্রাচীন কামরূপ যে রাজ্যটা ছিল সেটা কোনটা ছিল, সেটার ঐতিহাসিক বা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা কি। নেক্সটে আমরা জানবো কামরূপ রাজ্য যারা শাসন করেছিলেন, যে বংশের যে সমস্ত রাজারা ছিলেন, তারা কোন কোন রাজারা এই কামরূপ রাজ্যটাকে শাসন করেছেন। তারপরে প্রাচীন কামরূপ রাজ্যে যারা রাজত্ব করেছিলেন সেই রাজবংশগুলি সম্পর্কে আমরা খুব বিস্তৃতভাবে এই চ্যাপ্টার থেকে আমরা জেনে নিতে পারবো। এবং সেই সময়ের প্রশাসনিক ব্যবস্থাটা কি ছিল, রাজনৈতিক, আর্থসামাজিক এবং যে রিলিজিয়াস যে ব্যবস্থাগুলি ছিল, ধর্মীয় যে সিস্টেমগুলি ছিল, সেটার গোটা জিনিসটা আমরা জানতে পারবো। এবং আর কি জানতে পারবো, কামরূপ রাজ্যের সঙ্গে মানে সেই সময়ের অন্যান্য ভারতীয় রাজ্য এবং রাজাদের সঙ্গে প্রাচীন কামরূপের বিষয় কি ছিল, সম্পর্কটা কিরকম ছিল, সেটাও আমরা জানতে পারবো। তো ইতিমধ্যে তোমরা যেহেতু এই বইগুলো একটা কন্টিনিউশন, ক্লাস 7 থেকে কন্টিনিউ করে ক্লাস 8-এ হিস্ট্রি থেকে প্রথম তোমাদের পড়ানো হচ্ছে প্রাচীন কামরূপ রাজ্য। এর মধ্যেই ক্লাস 7-এ মোটামুটি ভাবে তোমরা প্রাগৈতিহাসিক অসম যে পাঠটা ছিল সেখানে কামরূপ রাজ্যের উৎপত্তি নিয়ে মোটামুটি একটা ধারণা তোমরা পেয়ে গেছো। এবং এই যে আমরা হিস্টোরিক্যাল যে জিনিসগুলো আমরা পড়ি, তো অনেকে বলতে পারো যে এগুলা সেই কত বছর আগের কথা, সেগুলা এখন আমরা কি করে, বা যারা এগুলা নিয়ে লিখেছেন আর কি, ওরা কি করে জানলেন হিস্ট্রির যে বিভিন্ন রাজত্বগুলি, বিভিন্ন রাজারা ওনাদের সময়ে কিরকম ছিল সোসাইটি, সেগুলো আমরা কি করে জানতে পারি, কিছু কিছু বই থেকে। যেমন কিছু সংখ্যক পুরাণ আছে, বৌদ্ধ সাহিত্য আছে, বিভিন্ন তন্ত্র পুঁথি আছে, গুপ্ত যুগে কিছু এলাহাবাদ প্রশস্তি এরকম কোনো হিস্টোরিক্যাল জায়গায় বেড়াতে গেলে তোমরা দেখবে বিভিন্ন শিলালিপিগুলো সুন্দর করে প্রিজার্ভ করে রাখা হয়েছে আর কি। তো ওইগুলার মধ্যে যে শিলালিপিগুলি থাকে ওইগুলা থেকেও যারা ওইগুলা পড়তে পারেন, যারা হিস্ট্রি নিয়ে চর্চা করেন, তারা তখনের ওই ভাষাগুলি সম্পর্কে ওরা জানেন আর কি। ওনাদের ওই জানা থেকেই ওই সমস্ত শিলালিপিগুলোতে যে লেখাগুলা থাকে বা বিভিন্ন বইগুলোতে যে লেখাগুলি থাকে, সেই সব থেকেও বিভিন্ন জিনিস আমরা জানতে পারি। তাছাড়াও প্রাচীন কামরূপ রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে শিলালিপিগুলি পাওয়া গেছে, তামার উপরে লিখিত বিভিন্ন বর্ণনাগুলো পাওয়া গেছে, বিভিন্ন মঠ মন্দির এবং ওইগুলার যে ধ্বংসাবশেষগুলি ছিল, বিভিন্ন ভাস্কর্য, এসবগুলা থেকে কামরূপ রাজ্যের ইতিহাস সম্পর্কে আমরা অধ্যয়ন করতে পারি বা পড়তে পারি। তো দেখো, প্রাচীন কামরূপ রাজ্যটা কি ছিল, আমাদের ভারতীয় সভ্যতা সংস্কৃতির একটা মেইন সেন্টার ছিল। যেরকম ভারতের অন্যান্য রাজ্যে বা অন্যান্য জায়গাতে যেরকম একটা বৈদিক একটা পরম্পরা ছিল, একটা ট্র্যাডিশন ছিল, সংস্কৃত ভাষা তখন চালু ছিল, তো ঠিক সেইভাবে কামরূপ রাজ্যেও এরকম ওই সমস্ত বৈদিক পরম্পরাগুলি, তার স্থাপত্য, তার ভাস্কর্য এবং জ্যোতির্বিজ্ঞান, এগুলা অনেক এক্সটেন্ড করেছিল, খুব প্রসারিত হয়েছিল। তো বিভিন্ন প্রামাণ্য বই থেকে আমরা কি জানতে পারি, যে প্রাচীন কামরূপ রাজ্যটা কি ছিল, ভারতবর্ষের একটা খুব সমৃদ্ধশালী রাজ্য ছিল। ওটার অর্থনৈতিক দিক থেকেই বলো, রাজনৈতিক দিক থেকেই বলো, বা যেভাবেই বলা যাক, সমাজটা খুব উন্নত ছিল। তখন এই কামরূপ রাজ্যটা ভারতবর্ষের মধ্যে একটা খুব সমৃদ্ধশালী রাজ্য ছিল। খ্রিস্টীয় 10ম শতকে যে কালিকা পুরাণ আছে, যেটাতে কামরূপ রাজ্য সম্পর্কে বিভিন্নভাবে বলা আছে, সেখানে কি বলা হয়েছে কালিকা পুরাণে, যে করতোয়া নদীর পূর্ব দিকে কামরূপ রাজ্যটা তখন অবস্থিত ছিল।
এই এইখানে তোমরা দেখতে পাবে কামরূপ রাজ্যের ওই ম্যাপটা, প্রাচীন প্রাচীন কামরূপ রাজ্যের যে মানচিত্রটা, ওইটা তখন কিরকম ছিল। কামরূপ রাজ্যের উত্তরে ছিল কাঞ্চনজঙ্ঘা পর্বত, দক্ষিণে ব্রহ্মপুত্র এবং লাক্ষা। লাক্ষা যেটাকে বলা হচ্ছে লাক্ষা নদীর সঙ্গমস্থল, সেটা হচ্ছে লাক্ষাটা বর্তমানের বাংলাদেশ, বাংলাদেশের নদী ব্রহ্মপুত্র এবং লাক্ষা নদীর সঙ্গমস্থল ছিল। দুটো নদী এক জায়গায় এসে মিলেছিল। পশ্চিমে ছিল করতোয়া নদী এবং পূর্বে দিক্কর বাসিনী, যেটাকে আমরা এখন বলি দিকরাই নদী। তো এই গ্রন্থে মানে প্রাচীন কালিকা পুরাণে কি বলা হয়েছে, কামরূপ রাজ্যকে 4টা ভাগ বা পীঠে বিভক্ত করা হয়েছে। কি কি দেখো, প্রাচীন কামরূপ রাজ্যকে অ্যাকর্ডিং টু কালিকা পুরাণ গ্রন্থ অনুযায়ী কামরূপ যে বিশাল কামরূপ রাজ্যটা ছিল, ওইটাকে আমরা 4টা ভাগে ভাগ করতে পারি। সেগুলি কি কি নামগুলি দেখো, রত্নপীঠ, তো প্রাচীন কামরূপ রাজ্যকে আমরা 4টা ভাগে পরিষ্কারভাবে ভাগ করে নিতে পারছি। এগুলো হচ্ছে রত্নপীঠ, কামপীঠ, স্বর্ণপীঠ এবং সৌমারপীঠ। এটা কোন গ্রন্থ অনুযায়ী, প্রামাণ্য গ্রন্থ কালিকা পুরাণ অনুযায়ী আমরা কামরূপ রাজ্যকে 4টা ভাগে ভাগ করে নিতে পারছি। তাহলে এই আজকের এই ডেসক্রিপশন থেকে আমরা কি বুঝে নিতে পারলাম যে প্রাচীন প্রাগজ্যোতিষ বা কামরূপ রাজ্যটা বর্তমানে যেটা আমাদের ব্রহ্মপুত্র ভ্যালি, ব্রহ্মপুত্র উপত্যকা, ভুটান, নর্থ বেঙ্গল, উত্তরবঙ্গ, বাংলাদেশের উত্তর এবং পূর্ব অংশ এবং উত্তরে তিব্বতীয় সীমা পর্যন্ত বিস্তৃত ছিল। তো এইটুকু থেকে যেহেতু সমাজবিজ্ঞানে কি আসবে, তোমাদের নবম এবং দশম শ্রেণীতে কি আসে, 45 মার্কসের মাল্টিপল কোয়েশ্চেন্স গুলি আসছে। তো এই যে এটা থেকে অনেকগুলি শর্ট কোয়েশ্চেন্স আমরা রেডি করে নিতে পারবো। এটা আমার পরবর্তী ক্লাসে আমি এগুলা করব এবং পাশাপাশি পরবর্তী অংশেও আমি চলে যাব। আজকে তোমাদের জন্য এইটুকুই থাক। আমি আবারও তোমাদের বলছি যে প্রথম থেকে সমাজবিজ্ঞানটা যদি তোমরা খুব ভালো করে সুন্দরভাবে এবং ভয় না পেয়ে পড়ে যাও আর কি, তাহলে সমাজবিজ্ঞানে ভালো মার্কস স্কোর করাটা কোনো ব্যাপারই না। তো এখানে তোমরা নিজেরা ভিতরটা ভালো করে পড়ে নেবে এবং নিজেরা চেষ্টা করবে এখান থেকে শর্ট কোয়েশ্চেন্স, মাল্টিপল কোয়েশ্চেন্স গুলো রেডি করে নিতে। এবং যদি মনে করো আমার সঙ্গে তোমরা ব্যক্তিগতভাবে যোগাযোগ করবে বা কোয়েশ্চেন্স গুলো রেডি করে আমার কাছে পাঠাবে, তাহলে আমার নাম্বার এখানে দেওয়া আছে, এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে, এখানেও তোমরা বলতে পারো বা সরাসরি আমার সঙ্গে তোমরা যোগাযোগ করে নিতে পারো। এবং আমার সঙ্গে যদি আরো কোনো কনফিউশন তোমাদের থাকে, যে প্রবলেমসগুলি তোমরা অনলাইন ক্লাসে বুঝতে পারছো না ঠিক মতো, তো সেগুলাও আমার সঙ্গে তোমরা ব্যক্তিগতভাবে যোগাযোগ করে নিতে পারো। আজকের জন্য এতটুকুই। পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে।